ঢাকার ভোর কুয়াশা ঢেকে দিয়েছে শহরের আকাশ, রাস্তার পাশে ঝুলছে পুরনো নির্বাচনের পোস্টার। অথচ চোখে ভেসে উঠেছে এক প্রশ্ন, বাংলাদেশের রাজনীতি কি সত্যিই জনগণের জন্য, নাকি কেবল কয়েকটি পরিবারের খেলা? স্বাধীনতার পর থেকে দেশের ক্ষমতা যেন বারবার একই পরিবারের হাতে ঘুরে এসেছে। রাজনীতি জনসেবার জন্য নয়, বরং উত্তরাধিকার ধরে রাখার জন্য ব্যবহার হচ্ছে। ইতিহাস ঘাটলে দেখা যায় আওয়ামী লীগের রাজনীতি ঘুরপাক খাচ্ছে শেখ পরিবারকে কেন্দ্র করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে ক্ষমতার মঞ্চে উঠে আসেন তারই কন্যা শেখ হাসিনা। 1981 সালে নির্বাচন ভেঙে দেশে ফিরে তিনি নেতৃত্ব নেন। এরপর আওয়ামী লীগ মানেই শেখ পরিবার। নতুন নেতৃত্বের জন্য জায়গা কার্যরত বন্ধ হয়ে পড়ে। বিএনপিও কম নয়। জিয়াউর রহমানের মৃত্যুর পর নেতৃত্ব চলে যায় বেগম খালেদা জিয়ার হাতে। পরে তারেক রহমানের মতো পরিবারের সদস্যরা দলীয় নেতৃত্বের প্রতীক হয়ে ওঠে। এরশাদ পরিবারও ব্যতিক্রম নয়। হোসেন মোহাম্মদ এরশাদের পর জাতীয় পার্টির নেতৃত্ব চলে গেছে তার স্ত্রী ও ভাইয়ের হাতে। কেন পরিবারতন্ত্র? ঐতিহাসিক ট্র্যাজেডি, স্বাধীনতার পর রাজনৈতিক হত্যাকাণ্ড ও সেনা শাসন নতুন নেতৃত্বকে জন্ম দিতে দেয়নি। দলীয় সংস্কৃতি, দলগুলো শক্তিশালী সংগঠন না হয়ে ব্যক্তি নির্ভর হয়ে গেছে। জনমানুষের মনুষ্যত্ব, সাধারণ মানুষ পরিচিত পরিবারকে নিরাপদ ভরসা মনে করে, নতুন মুখকে নয়। ফলে বাংলাদেশের রাজনীতি পরিণত হয়েছে পারিবারিক ব্যবসায়, যেখানে জনগণ শুধু প্রেক্ষক। আওয়ামী লীগ মানে শেখ পরিবার, বিএনপি মানে জিয়া পরিবার, জাতীয় পার্টি মানে এরশাদ পরিবার, ছোট দল অদৃশ্য গণফোরাম মানে কামাল হোসেন পরিবার, কৃষক শ্রমিক লীগ মানে কাদের সিদ্দিকী পরিবার। একটু আন্তর্জাতিক তুলনা টানা যাক। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও পরিবারতন্ত্র দেখা যায়। ভারত, গান্ধী নেহরু পরিবার, ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধী, তাদের রাজনীতি আজও কংগ্রেসকে নিয়ন্ত্রণ করে। তবে রাজ্য ও স্থানীয় নেতৃত্ব জোট সরকারের মাধ্যমে নতুন নেতাদের সুযোগ দেয়। পাকিস্তান, ভুট্টো পরিবার, জুলফিকার আলী ভুট্টোর পর বেনজির ভুট্টো, তারপর আসিফ আলী জারদারি ও বিলওয়াল ভুট্টো, তাদের চারপাশে ঘুরে পাকিস্তান পিপলস পার্টি। সেনা শাসন ও জোটের কারণে ক্ষমতা সরাসরি পরিবারের হাতে সীমিত নয়। নেপাল, কিছু পরিবার এই দলে আধিপত্য বজায় রেখেছে, তবে সংবিধান ও স্থানীয় নির্বাচনের মাধ্যমে নতুন নেতা উঠে আসার সুযোগ থাকে। তাহলে কি পরিবারতন্ত্র দক্ষিণ এশিয়ার অভিশাপ, নাকি এটা রাজনীতির স্বাভাবিক পরিণতি, যেখানে জনগণের আবেগ জড়িয়ে থাকে পরিচিত নামের সঙ্গে? দলগুলো পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত, নতুন প্রজন্মের নেতা উঠে আসতে পারছে না। গণতান্ত্রিক ক্ষতি, ভোট আছে আসলে কণ্ঠস্বর সীমিত, দীর্ঘমেয়াদী স্থবিরতা। ফলে দেশের রাজনীতি কেবল পরিবারের খেলা, জনগণ কেবল আনুষ্ঠানিক অংশগ্রহণে সীমিত। যুব সমাজের চোখে প্রশ্ন পরিষ্কার, কেন ক্ষমতার চক্র বন্ধ? নতুন নেতৃত্ব কেন জন্ম নিচ্ছে না? উত্তর লুকিয়ে আছে দলের কাঠামোর কেন্দ্রীয়করণে এবং পরিবারের প্রভাবশালী নিয়ন্ত্রণে। 2018 সালের নির্বাচন উদাহরণ। ক্ষমতাসীন দল একক আধিপত্য কায়েম করতে পেরেছে, বিরোধী দল ও পরিবারের নিয়ন্ত্রণে নতুন কোনো প্রার্থী বা দল বিস্তার পায়নি। রাজনৈতিক সংস্কৃতিতে নতুন শক্তির জন্ম বাধাগ্রস্ত হলো। তবুও আশা হারানো যায় না। যুব নেতৃত্ব, সমাজকর্মী ও নতুন দল ফ্যামিলি ডোমিনেটেড রাজনীতির বাইরে পথ খুঁজতে পারে। স্থানীয় নেতৃত্ব, স্থানীয় ভোট ও কার্যক্রমের মাধ্যমে বিকশিত হচ্ছে। মিডিয়া প্রভাব, সচেতনতা ও চাপ বাড়ছে। সোশ্যাল মিডিয়া, জনগণ নতুন নেতা সমর্থন করতে পারে। বাংলাদেশের রাজনীতি কি কেবল পরিবারের উত্তরাধিকার, নাকি একদিন জনগণের কণ্ঠস্বর সত্যি শক্তিশালী হবে? নতুন নেতা উঠে আসবে এবং পারিবারিক রাজনীতি দখল কমবে। যুব সমাজের চোখে প্রশ্ন পরিষ্কার, আমাদের ভোট কি কেবল রূপক, নাকি আমাদের ক্ষমতা? রাজনীতি শুধু জয় পরাজয় নয়, রাজনীতি হলো জনগণের কণ্ঠস্বর, স্বপ্ন এবং আশা। একদিন হয়তো বাংলাদেশ বলবে, আমাদের ভোট আমাদের শক্তি।